তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তাকক্ষের সবশেষ। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ২ মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে আইভারমেকটিন, ভালো ফল পেয়েছেন আইসিডিডিআরবির গবেষকরা। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তরে প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব পড়বে না, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে সরকারি সব সংস্থার ডেটা সেন্টার, গাজীপুরে চালু হবে কেন্দ্রীয় সেন্টার। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়ায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এছাড়া একই অভিযোগে মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনও। মামলা দুটি আজ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে ৭ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গত ১৩ নভেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ যুব খেলাফত মজলিসের সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বক্তব্য দেন হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে নানা মহলে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে ঢাকার সিএমএম কোর্টে মামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামের দুটি সংগঠন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এজন্য যারা দায়ী আমরা মনে করছি যে তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে। আমরা সেজন্যই আদালতের শরণাপন্ন হয়েছি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মামলায় মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম ও হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়েছে। মামলা দুটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ইসলামের অপব্যাখ্যা দিয়ে তিনি মানুষকে উত্তেজিত করতেছেন, ফলে দেশে একটি রায়ট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বিনষ্ট করে তিনি বর্তমানে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত একটি বৈধ সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছেন। আজকের মামলাটি ছিল একটি রাষ্ট্রদ্রোহ মামলা। সেই মামলায় আজকের আসামি মামুনুল হক দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার জন্য এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মিত হলে সারা বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে, এই ধরনের তিনি শিষ্টাচার বহির্ভূত এবং ঔদ্ধত্যমূলক আচরণ করেছেন। এই মামলার মাধ্যমে এদেশের মানুষ সোচ্চার হবে এবং এই অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আগামী ৭ জানুয়ারি মামলা দুটির তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের রিমান্ড শুনানির দিন মঙ্গলবার ঠিক করেছে আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে ছাত্রদের ১০ দিন এবং শিক্ষকদের ৭ দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার। কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল আমলি আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসুদ এর হেফজ বিভাগের ছাত্র আবু বকর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ, একই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আল আমিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। মামলার তদন্ত কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার ওসি নিশিকান্ত সরকার জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। এর আগে কড়া পুলিশি পাহারায় আসামিদের আদালতে হাজির করা হয়। এই রিমান্ডের প্রেয়ার তারা দিয়েছেন, বাট কোর্ট তো রিমান্ড চাওয়ার সাথে সাথে রিমান্ড প্রদান নাও করতে পারে। এটা হয়তো দিন পড়েছে রিমান্ড দিবে, এবং এই কেস হচ্ছে রিমান্ডে দেওয়ার মতো। যেহেতু যে এর অনেক ক্লু উদ্ঘাটন করার প্রয়োজন রয়েছে, এর অনেক তদন্তের স্বার্থে এই সমস্ত ক্লুগুলো তদন্তকারী কর্মকর্তার প্রয়োজন।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। একই সাথে জাতির পিতা সব ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সারা দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের অগ্রগতি প্রতিবেদন দেখে এর নির্দেশ দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিন। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেয়ায় ৭১-এর ৭ই মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করে হাইকোর্ট। মুজিববর্ষে সেই ঘটনার ওপর জেলা উপজেলায় জাতির পিতার ম্যুরাল স্থাপনের আদেশ দেয় আদালত। আদালতে ম্যুরাল স্থাপনের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে বলা হয় ৬৩ জেলা ও ৩৮০ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। পরে আদালত স্থাপিত ও নির্মাণাধীন সব ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের আদেশ দেন। বঙ্গবন্ধুর সকল প্রতিকৃতি, ম্যুরাল, ভাস্কর্য অবিলম্বে সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছে। অবিলম্বে সকল ম্যুরাল সংরক্ষণের জন্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন মন্ত্রিপরিষদ সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আগামী ১ মাসের মধ্যে বাকি সবগুলোর অগ্রগতি জানাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে এ নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা এবং জেলা হেডকোয়ার্টার্সে যে ম্যুরাল নির্মাণ বা ভাস্কর্য নির্মাণের নির্দেশনা ছিল সেটা আমাদের বাস্তবায়ন করতেই হবে। এটি মহামান্য আদালতের নির্দেশ এবং আগামী ৩০ দিনের মধ্যে সেই বাস্তবায়নের যে অগ্রগতি সেটার প্রতিবেদনও দাখিলের ওনারা নির্দেশ দিয়েছেন। কুষ্টিয়ার যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। এছাড়া বঙ্গবন্ধু সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে করা আরেকটি রিটের শুনানি মঙ্গলবার নির্ধারণ করেছে হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী নয়, তাদের ইন্ধনদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি উঠেছে রাজধানীতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিগুলোতে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের আয়োজকরা বলেন, ভাস্কর্য বিরোধী এবং ধর্মের অপব্যাখ্যাকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক সমিতির নেতারা ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, স্বাধীন বাংলাদেশে জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুই এক জায়গায় দুই একজন ধরা পড়ছে, সেটি ঠিক, কিন্তু একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে এর পিছনে ইন্ধনদাতা আছে, এর পিছনে কিছু অশুভ চক্র আছে, যারা সম্মিলিতভাবে এই ধরনের অপকর্ম, অপপ্রয়াস চালিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির বিভিন্ন ধরনের হীন প্রয়াস তারা লিপ্ত আছে। সেই মানুষদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এই সময়ের খুবই দায়িত্ব। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচারের দাবি ওঠে সেখানেও। কালকেই আমরা দেখেছি যে 4 জন ধরা পড়েছে, কিন্তু ছেলেগুলো খুবই তরুণ এবং তারা নিজেরা বলেছেন তারা ওয়াজ মাহফিলে গিয়ে তারা কথা শুনে তারা উদ্বুদ্ধ হয়ে কাজটি করেছেন। তার মানে যারা নাকি ওয়াজ মাহফিল করছেন, কারা করছেন, এই ধরনের তরুণ সমাজকে যারা বিপদে নিচ্ছেন, অবশ্যই তাদেরকে রুখতে হবে। একই স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীরাও। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্য ভাঙচুরকারী ইন্ধনদাতাদের মুক্তিযুদ্ধ ও দেশের সংস্কৃতি বিরোধী আখ্যা দিয়ে তাদের প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন শিক্ষক নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দোলাইয়ের পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই, তবে এ বিষয়ে মাথা গরম করে সরকার কিছু করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য কে করলো এটা কোনো বিষয় নয়, তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার ঘটনা সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। আমি মনে করি বঙ্গবন্ধু ভাস্কর্যের উপর হামলা করবে এবং এটা যারাই করবে এই দৃষ্টতা যারাই দেখাবে তাদেরকে চরম মূল্য দেবে। কথায় কথায় মাথা গরম করলে কি চলবে না?
বুঝে শুনে পরিস্থিতি আমাদের দেখতে গেলে আমরা হয়তো এই দেশে একটা অশান্তি বিশৃঙ্খল পরিবেশের উস্কানি দিতে চাই। সরকারের নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করার পুরো নির্বাচন ব্যবস্থার উপর থেকেই জনগণের আস্থা চলে গেছে। এই পরিস্থিতিতে জনগণকেই ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। দুপুরে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থা হিসেবে বিবেচনা করে এবং প্রশাসনকে ব্যবহার করে তারা তাদের মতো করে নিয়ে নিতে চায়। এই কারণে জনগণের আস্থাই চলে গেছে। এখন জনগণকেই বের করে নিয়ে আসতে হবে, তাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে। হবিগঞ্জের নবীগঞ্জে বাস অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। বিকেলে উপজেলার সাতাইহালের ফুলতলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির বাসটি ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা 2টি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে 1 শিশু, 2 নারী এবং 5 জন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস। এ সময় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতির বিআরটিসির বাসটি রাস্তায় ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটেছে। রোববারের তুলনায় সোমবার দেশে করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। প্রাণহানি আরও 36 জনের। করোনা শনাক্ত হয়েছে আরও 2198 জনের। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, শুধু মাস্কের ব্যবহারেই সীমাবদ্ধ থাকলেও চলবে না। করোনা নিয়ন্ত্রণে আবারও আইসোলেশন ও কোয়ারেন্টিনে কড়াকড়ি জরুরি হয়ে পড়েছে। আরটিপিসিআর ল্যাবের পাশাপাশি দেশে এখন করোনার পরীক্ষা হচ্ছে 10টি অ্যান্টিজেন ল্যাবেও। সব মিলে সোমবার দুপুর পর্যন্ত 137টি ল্যাবে 14,369 নমুনা পরীক্ষায় 2,198 জন করোনার রোগী শনাক্ত। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.30%। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,79,743 জনে। সোমবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় করোনায় মারা গেছে 36 জন। এর মধ্যে পুরুষ 24 এবং নারী 12 জন। এ নিয়ে মোট প্রাণহানি 6,874 জনের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রোগীদের সঠিকভাবে চিহ্নিত করে আবারও আইসোলেশন ও কোয়ারেন্টিনে গুরুত্ব বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। মূলত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসতেছেন তারাই আক্রান্ত হবেন। সুতরাং সেই লোকগুলোকে যদি আমরা খুঁজে বের করতে পারি এবং তাদের টেস্ট করতে পারি, টেস্ট করে যাদের মধ্যে সংক্রমণ পাওয়া গেল তাদেরকে আইসোলেশন করা, যাদের মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি তাদেরকে 14 দিন ধরে কোয়ারেন্টাইন করা, এগুলো আরেকটা গুরুত্বপূর্ণ দিক। এটা যে দেশগুলো সফলভাবে করতে পেরেছে তারাও কিন্তু এই পদ্ধতিতেই সফল হয়েছে। আমাদের এই জায়গাটায় ঘাটতি আছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে নতুন করে সুস্থ হয়েছেন আরও 2,663 জন করোনার রোগী। এ নিয়ে মোট সুস্থ 3,98,623 জন। অর্থাৎ এখন দেশে করোনার রোগী 74,246 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় আশা জাগাচ্ছে আইভারমেকটিন। মৃদু লক্ষণের করোনা রোগীর উপর এর প্রয়োগে আশানুরূপ ফল পেয়েছেন আইসিডিডিআরবির গবেষকরা। এটি সংক্রমণের শুরুতে প্রয়োগ করলে শরীরে ভাইরাসের পরিমাণ কমে আসে এবং জটিলতা বাড়বে না। শীঘ্রই বড় পরিসরে এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার কথা জানিয়েছেন গবেষকরা। পরজীবী সংক্রমণ কমাতে ব্যবহার হয় আইভারমেকটিন। 1975 সালে আবিষ্কার হলেও চিকিৎসায় প্রয়োগ শুরু হয় 1981 সালে। শুরুতে প্রাণী চিকিৎসায় ব্যবহার হলেও পরে প্রয়োগ হয় মানবদেহে। কার্যকারিতার জন্য একে বলা হয় আশ্চর্য উপকারী ওষুধ। গত মে মাসে দেশে করোনা চিকিৎসায় আইভারমেকটিনের ব্যাপক ব্যবহার শুরু হয়। পক্ষে বিপক্ষে দেখা দেয় নানা মত। পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহায়তায় এ নিয়ে গবেষণা শুরু করে আইসিডিডিআরবি। গবেষণার অংশ হিসেবে 3 হাসপাতালে ভর্তি 68 জন মৃদু লক্ষণযুক্ত কোভিড রোগীকে আইভারমেকটিন ও অন্যান্য ওষুধ দেওয়া হয়।
এতে দেখা যায় 12 মিলিগ্রাম করে 5 দিনে আইভারমেকটিন খাওয়া রোগীরা দ্রুত ভাইরাস মুক্ত হয়েছেন। তাদের শরীরে ভাইরাল লোড কমে 77 ভাগ। এই ড্রাগের হয়তো কিছু ইমিউনোলজিক্যাল রেসপন্সও তারা পজিটিভভাবে করে, যার জন্য যদি যত তাড়াতাড়ি এই ড্রাগটা দেওয়া যেতে পারে ভাইরাস লোডটা কমে আসবে। ভাইরাস লোড করলে ওনাদের যে সাবসিকুয়েন্ট যেটা আছে যে ইমিউনোলজিক্যাল রেসপন্স বলে বা সাইটোকাইন স্ট্রং যে কথাগুলো বলে ওগুলো হয়তো কমে আসবে। চিকিৎসকরা জানান, ভাইরাল লোড কমলে করোনার জটিলতা থেকে বেঁচে যেতে পারেন রোগীরা। আক্রান্তের শরীরে ভাইরাস সংক্রমণের মাত্রা কমে যাওয়ায় তাদের মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ারও সুযোগ কমে। এই স্টাডিটাতে কিন্তু 5 ডেজ 12 মিলিগ্রাম করে আইভারমেকটিন দিয়ে দেখানো হয়েছে যে ভাইরাস ক্লিয়ারেন্স ভালো হচ্ছে। আমাদের যে গাইডলাইন কমিটি আছে সেখানে নিশ্চয়ই আমরা বসে সেখানটায় আমরা ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এটা রাখবো, নট অ্যাজ ট্রিটমেন্ট প্রোটোকল। আইভারমেকটিন নিয়ে গবেষণা করোনা চিকিৎসায় সহায়ক হবে বলে আশা ঔষধ শিল্প সমিতির সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনের। এই স্টাডিটা আমাদের ডাক্তারদের জন্য তাদের ডিসিশন মেকিংয়ে অনেক সাহায্য করবে। আমার ধারণা এই স্টাডির পর আরও ফার্দার স্টাডিও হবে এবং আরও যত সময় যাবে তখনই আমরা বলতে পারবো আসলে কতটা ভালো হবে। তবে এটা ডেফিনেটলি একটা আই ওপেনার, মানে এরকম স্টাডিটা আমি মনে করি আমাদের জন্য, দেশের জন্য না শুধু সারা পৃথিবীর জন্য এটা একটা অত্যন্ত ভালো স্টাডি হয়েছে। চিকিৎসকেরা জানান, আইভারমেকটিনের পার্শ্ব প্রতিক্রিয়া কম, তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার দ্বিতীয় ধাক্কার প্রভাব পড়ছে পদ্মা সেতু প্রকল্পে। গড়ে প্রতি 100 জনের পরীক্ষায় 50 জনেরই করোনা শনাক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছে সেতু বিভাগ। আক্রান্ত দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের আইসোলেশনে রাখায় দেখা দিচ্ছে কর্মী সংকট। করোনার কারণে এ পর্যন্ত সেতুর কাজ 30 থেকে 35 ভাগ কম হয়েছে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক। জাজিরা থেকে মাওয়া, পদ্মার দুই প্রান্তের সংযোগ এখন সময়ের ব্যাপার। দুরন্ত নদীর বুকের শোভা হয়ে দাঁড়িয়ে আছে কোটি বাঙালির গর্বের প্রতীক পদ্মা সেতু। 2014 সালে কাজ শুরুর পর নানা প্রতিবন্ধকতায় পড়েছে এই প্রকল্প। অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া থেকে শুরু করে পাইলিং জটিলতা, তীব্র স্রোত, বিপুল পলি, সব জটিলতা মোকাবেলা করা গেলেও মার্চে বাধা হয়ে দাঁড়ায় করোনা। প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির 332 প্রকৌশলী ও টেকনিশিয়ান ফেব্রুয়ারিতে ছুটি কাটাতে গিয়ে আটকা পড়েন চীনে। এতে কাজের গতি কমলেও সেপ্টেম্বর থেকে আবার বাড়ছিল। তবে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা। এই যে কোভিড প্যান্ডেমিক, এর কারণে কিন্তু আমাদের কাজের গতি ব্যাহত হয়েছে। লেবার যারা কাজ করে আমাদের বাংলাদেশে সকলের কিন্তু করোনা টেস্ট করা হয়। 100 জন লেবারের করোনা টেস্ট করলে দেখা যাচ্ছে যে 50 জনে কোভিড পজিটিভ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে ওদেরকে কিন্তু আমরা কর্মে ঠিকাদার নিয়োগ করতে পারছি না, এখন সেকেন্ড পেজে এসে। এই কারণে আর লেবার যেটা দরকার সেটা পাওয়া যাচ্ছে না। প্রকল্প এলাকায় সংক্রমণ ঠেকাতে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তারপরও বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে প্রকল্প পরিচালক বলছেন, দ্বিতীয় ধাক্কার চেয়ে প্রথমবার প্রকল্পের কাজে বেশি ক্ষতি হয়েছে। করোনার প্রভাবে আমরা আমাদের প্রায় গেছে, এখনো আমরা এটা রিকভার করতে পারি নাই। আগামী এক সপ্তাহের মধ্যে আরো 1-2 বিশেষজ্ঞ আমাদের সাথে জয়েন করলে আমরা আরেকটু কাজের অগ্রগতি বাড়াতে পারবো। আমরা সেকেন্ড ওয়েভ আমাদের জন্য, প্রথমটাই আমাদের জন্য সমস্যা ছিল, এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, এখনো কাটিয়ে উঠতে পারি নাই। শুক্রবার 40 নম্বর স্প্যান বসানো সেতুর 6 কিলোমিটার এখন দৃশ্যমান, আর মাত্র একটি স্প্যান বসানো বাকি। নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 91 ভাগ, নদী শাসন 76 আর সার্বিক অগ্রগতি হয়েছে 82.5%। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভাষাঞ্চল পরিদর্শনের আনুষ্ঠানিক কোনো প্রস্তাব কখনোই দেয়নি জাতিসংঘ। তারা চাইলেই যে কোনো সময় সেখানে যেতে পারে, সেই প্রস্তুতিও নিয়ে রেখেছে সরকার। সচিবালয়ে আজ এক সাক্ষাৎকারে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও জানান, স্থানান্তরের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। নোয়াখালীর ভাষাঞ্চলের আশ্রয়ণ প্রকল্পে থাকতে শুরু করেছেন 1642 জন রোহিঙ্গার প্রথম দলটি।
কক্সবাজার আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গা পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা স্বেচ্ছায় যেতে চান শুধু তাদেরই নেওয়া হবে। স্থানান্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জাতিসংঘের দেয়া বিবৃতির কঠোর সমালোচনা করেন মন্ত্রী। মুখে মুখে বলে তারা মুখোমুখি বলে, আমি ঠিক জানি না এখনো। তারা সবকিছুতেই সম্পৃক্ত, কিন্তু তারা পিক এন্ড চুজ করেন, এটাই দুঃখজনক। যারা যেতে চান তারা যেতে পারবেন। আর আমাদের প্ল্যান হচ্ছে 1 লক্ষর মতো, কিন্তু আমরা তো কাউকে জোর করে পাঠাবো না। টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার কী ধরনের পদক্ষেপ নিয়েছে সে বিষয়টি জানতে জাতিসংঘকে আরও উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অস্থায়ীভাবে রোহিঙ্গাদের ভাষান্তর নেওয়া হয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুত এই বিশাল জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের মূল লক্ষ্য। ইউএনকে বলেন, আপনারা আপডেট দেন, ওখানে কত টাকা খরচ করেছেন, কি বানিয়েছেন, ওদের যাওয়ার জন্য কি ব্যবস্থা করেছেন। মায়ানমার সরকারকে আপনারা কতবার বলেছেন ওদের নিয়ে যাওয়ার জন্যে, ওগুলো আপনারা দেখেন। আমরা যেহেতু যেতে পারতেছে না বলে একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করেছি, ওই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা করো। হিউম্যান রাইটস গ্রুপ করে বলেন যে আপনারা তো হিউম্যান রাইটসগিরি করেন, ওখানে কী ধরনের হিউম্যান রাইটস হচ্ছে রাখাইনে, মায়ানমারে, সেগুলো দেখেন না কেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের নবনির্বাচিত সরকারের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর কথা জানান একে আব্দুল মোমেন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজাকারের তালিকার বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 2002 সালের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পরিপূর্ণ না হওয়ায় এ আইনের মাধ্যমে তা বাতিল হবে। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের কেন্দ্রীয় ডেটা সেন্টারে সরকারি সব দপ্তরের তথ্য রাখা বাধ্যতামূলক করার অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে যোগ দেন মন্ত্রীরা। মন্ত্রিসভায় রাজাকারের তালিকার বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। খসড়া আইন অনুযায়ী অসত্য তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। 2002 সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন পরিপূর্ণ না হওয়ায় এ আইনের মাধ্যমে তা বাতিল হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আল শামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে, তাদের একটা তালিকা করার জন্য আর কি, তারা তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশনের জন্য সরকারের কাছে একটা সুপারিশ প্রেরণ করবে। এছাড়া মন্ত্রিসভায় বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের সংশোধিত খসড়ার ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি সব দপ্তরের তথ্য গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কের কেন্দ্রীয় ডাটা সেন্টারে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। এতে নির্বাচন কমিশন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক সহ সকল প্রতিষ্ঠান আর নিজেদের কোনো ডেটা সেন্টারে ডেটা রাখতে পারবে না। এছাড়া টাকা দিয়ে বেসরকারি খাতের তথ্য এই ডেটা সেন্টারে রাখা যাবে। কালিয়াকৈরের সব ডেটা যশোরের ব্যাকআপ সেন্টারে থাকবে। সরকারের এখন থেকে যে প্রত্যেক মন্ত্রণালয় বিভাগ দেখবেন একটা করে সার্ভার করে, এখন থেকে সব কেউ আর কোনো সার্ভার করতে পারবে না। সবার ডাটা এই কালিয়াকৈরে আমাদের এই ডাটা সেন্টার এই কোম্পানির আন্ডারে এই করতে হবে, স্টোর করতে হবে, কারণ ওইখানে সব সেফটি সিকিউরিটি থাকবে। মাস্ক পরার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আবারও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া মাস্ক পরা নিশ্চিত করার বিষয়ে আরও উদ্যোগী হবার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার হাজী সেলিমের ফিলিং স্টেশনের অবৈধ অংশ উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। রাজধানীর ইসলামবাগের মদিনা ফিলিং স্টেশনের 2টি স্থাপনা আজ গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে আইনি বাধ্যবাধকতার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। তারপরও নদীর জমি উদ্ধারে লড়ে যাওয়ার কথা জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। পুরান ঢাকার ইসলামবাগে বাক ও শ্রবণ প্রতিবন্ধিতের স্কুলের জন্য বরাদ্দ জমিতে হাজী সেলিমের গড়ে তোলা মদিনা ফিলিং স্টেশনের এক অংশ উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
গাড়ি ধোয়ার একটি ছাউনি, একটি টিনশেড ঘর ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করা হয় হাজী সেলিমের দখলে থাকে একটি গোদাম ঘরও। এর আগে কেরানীগঞ্জ থানার চর রঘুনাথপুর মৌজায় উচ্ছেদে গেলে বাধে বিপত্তি। এখানে 1999 সালে অর্থঋণ আদালত থেকে 33% জমি কেনেন ডাল ব্যবসায়ী জাহিদ হোসেন। তবে তার ওই জমির সবটুকুই বুড়িগঙ্গা নদীর অংশ। আমাদের তো কাগজপত্র সব ঠিক আছে, খাজনা দিচ্ছি, তারপরে মহানগর জরিপ হয়েছে আমাদের। এছাড়া একই খতিয়ানের একটি স্থাপনা রেখে টিনের তৈরি 4 তলা অন্য একটি স্থাপনা উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এটা যদি সরকারি সম্পদ না হয় তো এটা কিভাবে সরকারি সম্পদ হয়? আমার এটুকুই, আর কোনো কিছু না। হাইকোর্টের রায় আছে, এই কারণে এটা ভাঙে নাই। ওইটার মধ্যে হয়তো হাইকোর্টের রায় ব্যাংকের লোন পায় নাই, ভেঙে ফেলাইছে। বিআইডব্লিউটিএ বলছে আইনি জটিলতায় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছেন না তারা। আর আইনি বাধার পর উচ্ছেদ করা হয়েছে ছোট বড় 171টি স্থাপনা। এতে দখলমুক্ত হয়েছে অন্তত 2 একর তীরভূমি। যেসব প্রতিষ্ঠানের বা যেসব ব্যক্তির বাড়ি মালিকানাধীন বাড়ির আদালতের মহামান্য আদালতের স্টে অর্ডার রয়েছে সেগুলো বাদ দিয়ে আমরা বাকিগুলো টাচ করছি। উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরপরই অনেকে নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন অবৈধ স্থাপনা। আর নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয় খুশি সচেতন মহল। 3 দিয়া 4 তলা 5 তলা যে যেমনি পারছে আর কি দখল করে লিয়া বয়া কাইতাছে আর কি। আমরা দেখছি 85 সনে যে আমরা বাড়ি করছি ওই সময় দেখছি এটা পুরো খোলা। 2009 সালে ঢাকার চারপাশের 4 নদীসহ দেশের সব নদ নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে হাইকোর্ট। এরপর উচ্চ আদালতের নির্দেশ বলেই 2019 সালের 29 জানুয়ারি থেকে নদীর জমি উদ্ধারে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সূচি চূড়ান্ত না হলেও জানুয়ারির 20 কিংবা 22 তারিখ ওয়ানডে দিয়ে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে 2 বোর্ড। এই সিরিজে মাশরাফি থাকবেন কিনা তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ফিটনেসের সঙ্গে পারফরমেন্স দিয়েই আসতে হবে মাশরাফিকে। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম ঘুরে গেছেন উইন্ডিজ বোর্ডের 2 প্রতিনিধি। তাতে সিরিজ আয়োজনে গ্রিন সিগন্যাল পেয়েছে বিসিবি। তবে কোভিড পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সিরিজে কাটছাঁট করতে হচ্ছে। কমছে একটি টেস্ট ও টি-20 সিরিজ। শিগগিরই সূচিও চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। হয়তো আগামী 3-4 দিনের মধ্যে একটা ফিকচার বা ওদের যে শিডিউল আছে ওটা আমরা দিতে পারবো। বাট এখন যতটুকু জানি ওরা হয়তো 10-12 তারিখের দিকে আসবে, আর আমরা হয়তো খেলাটা হয়তো 20-22 তারিখ দিক দিয়ে শুরু করব। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে অধিনায়কের আর্মব্যান্ড খুলেছেন মাশরাফি, কিন্তু লাল সবুজের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সফল অধিনায়ককে কি দেখা যাবে? ফিটনেস এবং পারফরমেন্স এই দুটো হলো ভেরি ইম্পর্টেন্ট। যদি ভালো থাকে তাহলে আপনার সিলেক্টর আছে, কোচ আছে, সবাই তো না খেলে তো আমি কোনো সম্ভাবনা দেখছি না। উইন্ডিজ সিরিজ দ্রুত শেষ করার তাড়া আছে। টাইগারদের পরের কমিটমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। ওই সিরিজের কোয়ারেন্টিনের কিছু অংশ দেশে আর কিছু অংশ ওখানে গিয়ে করতে চায় বিসিবি। আমরা শ্রীলঙ্কা যাওয়ার আগে যেভাবে আমরা প্ল্যান করছিলাম আমরা সেইভাবে ঠিক করব, এবং আমরা চেষ্টা করব যেন প্লেয়াররা সেফ থাকে। এটা কিন্তু আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দেশে এসেছিলেন কোচিং স্টাফের অধিকাংশরা। ডোমিঙ্গো গিবসনরা কাজ করেছেন তামিম মুশফিকদের সাথে, কিন্তু স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি নিউজিল্যান্ড থেকে গেছেন। ভেটরির সাথে 100 দিনের চুক্তি থাকলেও পুরো সময় তাকে পাওয়া যায়নি। এবার তার দেশে যাচ্ছে টিম টাইগার্স, ওটাই কাজে লাগাতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।